সারা পৃথিবীতে যত সাহিত্য রচনা করা হয়েছে সেখান থেকে কোনো না কোনো লাইন আমরা কোটেশন হিসেবে ব্যবহার করেছি, মানে সেই লাইনগুলো যেন প্রবাদ বাক্য হয়ে গেছে। যদি ম্যাকবেথের এক্সাম্পল দিই, ম্যাকবেথে অজস্র লাইন আছে। ফর এক্সাম্পল এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি মনে পড়ছে যে আউট আউট ব্রিফ ক্যান্ডেল লাইফস বাট আ ওয়াকিং শ্যাডো। আবার যদি আমরা জুলিয়াস সিজারের উদাহরণ নিই, যেখানে সিজারকে যখন খুন করা হচ্ছে, সিজার যখন দেখছেন যে তার কাছের বন্ধু ব্রুটাস সেও সিজারকে চাকু বসিয়েছে তার শরীরে, তখন সিজার বলছেন এট টু ব্রুট। মানে এই লাইনটা অর্থাৎ বিশ্বাসঘাতক বোঝাতে গিয়ে এই লাইনটা একটা প্রবাদ প্রতিম একটা কোটেশনের মতো আমরা ইউজ করে আসছি জেনারেশনস আফটার জেনারেশনস। আবার যদি হ্যামলেটের কথা ভাবি, তাহলে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। তো এরকম সারা পৃথিবীর ইতিহাসে এরকম সাহিত্যের অজস্র উদাহরণ রয়েছে যে লাইন্সগুলো আমরা জেনে বা না জেনে, অর্থাৎ তার সোর্স জেনে বা না জেনে, সেগুলোকে আমরা ব্যবহার করে এসেছি। আজকে আমরা যে কবিতাটা নিয়ে কথা বলবো সেখানেও সেই কবিতারও দুটো লাইন আমরা বহুলভাবে শুনেছি, বহুল প্রচারিত দুটো লাইন। তার মধ্যে একটা লাইন হচ্ছে আইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, আরেকটা লাইন হচ্ছে যে লাইনটা সবচেয়ে বেশি বিখ্যাত, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড। এই দুখানা লাইনের মানে কি সেটা অফকোর্স আমি পরে বলবো, তার আগে বলে নিই এই দুটো লাইন যে বিখ্যাত কবিতা থেকে নেওয়া হচ্ছে, সেই কবিতাটির নাম ইউলিসিস। যিনি লিখেছেন তার নাম অ্যালফ্রেড লর্ড টেনিসন। আমাদের আজকের আলোচ্য বিষয় ইউলিসিস। শুরুতেই বলে নিই যে এই কবিতাটি বেশ বড় কবিতা, ফলে আমি পুরো আলোচনাটাই একটা সিটিংয়ে, একটা টোটাল সেশনের মধ্যে করার চেষ্টা করছি, কারণ আলাদা আলাদা করে ভাগ করে ভিডিও করে সেটাকে জুড়ে এভাবে না করে আমি একবারে পুরোটাই করার সিদ্ধান্ত নিয়েছি। সেই কারণে আজকের এই আলোচনা এবং ভিডিওটা একটু বড় হওয়ার সম্ভাবনা রয়েছে। শুরু করে দিতাম। অ্যালফ্রেড লর্ড টেনিসন, তার জন্ম হচ্ছে 1809 অর্থাৎ 1809 খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু 1892 অর্থাৎ 1892। সো বেসিক্যালি অ্যালফ্রেড লর্ড টেনিসন ওয়াজ আ 19th century পোয়েট। এবং ইউলিসিস কবিতাটির অনেকগুলো থিম রয়েছে, সেই থিমগুলো নিয়ে আলোচনা করছি, কিন্তু তার আগে বলে নেওয়া ভালো যে অ্যালফ্রেড লর্ড টেনিসনের যে মিডিয়াভাল যে বিশ্বাসটা ছিল, মিথোলজিক্যাল যে বিশ্বাস, সেইটা এই ইউলিসিস কবিতায় ভীষণভাবে রিফ্লেক্ট করছে। স্পেশালি হোমারের যে ওডিসি, সেই ওডিসির যে একটা ক্লিয়ার ইনফ্লুয়েন্স রয়েছে এই কবিতার মধ্যে, সেটা আমরা কবিতাটা পড়তে গেলেই বুঝতে পারি। তো এই কবিতায় দেখানো হচ্ছে যে ইউলিসিস একজন বয়স্ক এক চরিত্র, যিনি বলছেন যে তার জীবনের উদ্দেশ্যই হচ্ছে ভ্রমণ, ভ্রমণের মাধ্যমে পৃথিবীটাকে শেখা, জীবনটাকে শেখা। এবং কবিতার শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে তিনি খুব ল্যামেন্ট করছেন, বিকজ হি ফাইন্ডস অ্যাবসলিউটলি নো মিনিং ইন আইডল সিটি। মানে তিনি এখন ইথাকার রাজা এবং তিনি বলছেন যে এই যে একটা স্ট্যাগনেন্ট জীবন, ঘরে বসে থাকা জীবন, এই জীবনের কোনো অর্থ তিনি খুঁজে পাচ্ছেন না। তার কাছে এই জীবনটা একেবারেই মিনিংলেস এবং সেই জন্য তিনি ল্যামেন্টেশনের মধ্যে দিয়ে অপেক্ষা করছেন কবে কখন আবার তিনি সব কিছু ছেড়ে দিয়ে বেরিয়ে পড়তে পারবেন। তো এই ল্যামেন্টেশন দিয়ে কবিতাটা শুরু হচ্ছে। আমি এবার কবিতাটি লাইন ধরে ধরে আলোচনা করছি যাতে কবিতাটি বুঝতে আমাদের সুবিধা হয়। It little profits that an idle king by this still hearth among these barren crags, matched with an aged wife, I met and dole unequal laws unto a savage race. ইউলিসিস বলছে ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং, এই যে অলস হয়ে অলস রাজার মতো বসে আছি,
এটার আমার কাছে কোনো অর্থ নেই। ইউলিসিস বলছেন এই যে অলস রাজার মতো বসে আছি, রাজ্য শাসন করছি, প্রজাদের উপর ছড়ি ঘোরাচ্ছি, এইটার আমার কাছে এই জীবনটার কোনো দাম নেই, এর কোনো মূল্য নেই। এবং তারপর বলছেন বাই দিস স্টিল হার্থ অ্যামং দিস ব্যারেন ক্র্যাগস। ব্যারেন ক্র্যাগস মিনস ইনফার্টাইল যে রকি আইল্যান্ড, ব্যারেন দ্যাট মিনস হুইচ ইজ ইনফার্টাইল, যেখানে কোনো চাষাবাদ হয় না। তো সেরকম একটা রকি আইল্যান্ডে, ইউলিসিস ইজ বেসিক্যালি টকিং অ্যাবাউট ইথাকা, সেরকম একটা আইল্যান্ডে এই যে অলস রাজা হয়ে বসে আছি, এই জীবনের কোনো অর্থ আমার কাছে নেই। এটা ইউলিসিস শুরুতেই বলে দিচ্ছে। ম্যাচড উইথ অ্যান এজড ওয়াইফ, তার স্ত্রীরও বয়স হয়ে গেছে, বয়স্ক স্ত্রী। আই মেট অ্যান্ড ডল। মেট অ্যান্ড ডল এই ফ্রেজটার মিনিং হচ্ছে কাইন্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন, রাদার অ্যাডমিনিস্টার। তো এই মেট অ্যান্ড ডল এই ফ্রেজটার মধ্যে দিয়ে ইউলিসিস বোঝানোর চেষ্টা করছেন যে তিনি এখন রাজা এবং ইথাকার যে মানুষজন রয়েছে তাদের শাসন করা এখন তার দায়িত্ব, যে দায়িত্বে তার একেবারেই মন নেই। তিনি এই জীবনটা এই যে শাসন কার্য, মধ্যবিত্ত তার যাবতীয় যে লাভ ক্ষতির হিসেব কষা, এইটা তার জীবনের উদ্দেশ্য নয়, তিনি এটা স্পষ্টতই বলছেন। তার পরের ফোর্থ লাইনে যেটা বলছেন, আনইকুয়াল লজ আনটু আ স্যাভেজ রেস। এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে একটা সাংঘাতিক রেসিস্ট মনোভাব প্রকাশ পাচ্ছে। ইউলিসিস কবিতাটা নিয়ে যখনই আলোচনা হয়, ইউলিসিস কবিতার আলোচনায় ইউলিসিসের এই যে ভ্রমণ পিপাসা, ওয়ান্ডারলাস্ট যেটাকে বলা হয়, এই ভ্রমণ পিপাসার বিষয়টাই প্রাধান্য পায়। কিন্তু এটা ছাড়াও আরও বেশ কিছু পাওয়ার স্ট্রাকচারের বেশ কিছু কথা এখানে রয়েছে, যার উপর আমাদের একটু মনোযোগ দিতে হবে। ফোর্থ লাইনটা খুব গুরুত্বপূর্ণ এই কারণেই, লাইনে বলছেন আনইকুয়াল লজ আনটু আ স্যাভেজ রেস। যে প্রশ্নটা মাথায় আসে যে লজ বা আইন, সেটা কি ইউলিসিস আনইকুয়াল বলছেন কেন? এইটা সবচেয়ে আগে বড় প্রশ্ন যেটা আমাদের ভাবতে হবে, যে ল কেন আনইকুয়াল? তাহলে এই লটা কি সবার জন্য একরকম ভাবে ইমপ্লিমেন্টেড হচ্ছে না? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এই যে ফোর্থ লাইনে বলছেন unequal laws unto a savage race. So Ulysses clearly is saying that the race that he is administering, that is basically a savage race. যে প্রজাকুলের উপর তিনি রাজত্ব করছেন সেটা স্যাভেজ, বর্বর, অশিক্ষিত, এবং তাদেরকে নিয়ন্ত্রণ করছে কি? আনইকুয়াল লজ। এইটা একটা বড় প্রশ্ন, যে কেন ল আনইকুয়াল কেন? তাহলে আইন সবার জন্য সমান নয়, এই ইঙ্গিত কি শুরুতেই দিয়ে দেওয়া হলো? নেক্সট, দ্যাট হোর্ড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড অ্যান্ড নো নট মি। বলছে এই যে স্যাভেজ রেস যাদের উপর আমি রাজত্ব করছি এখন, তাদের জীবনের মূল মন্ত্রই একই, খাওয়া, ঘুমানো, সঞ্চয়, এবং এরা আমি কি, আমার পরিচিতি কি, আমার ব্যাপারে এরা কিছুই জানে না। এবং এখানেও কিন্তু আরেকটা ইঙ্গিত স্পষ্ট যে প্রবাবলি there is a lack of communication between Ulysses and his subjects. মানে রাজা আর তার প্রজা, তাদের মধ্যে একটা কমিউনিকেশনের যে গ্যাপ রয়েছে সেটা কিন্তু এখান থেকে স্পষ্ট। I cannot rest from travel. So now Ulysses is confessing যে I cannot rest from travel. ভ্রমণ থেকে আমি নিজেকে সরাতে পারি না। I will drink life to the lees. মানে জীবন যদি একটা পানপাত্র হয়, ইউলিসিস বলছেন যে সেই পানপাত্রের তলানিটুকু অবধি আমি পান করব। And that is an example of romanticism at its peak form. মানে জীবনকে যে রোম্যান্টিকতায় দেখা, ইউলিসিস এখানে সেভাবেই দেখছেন। তিনি বলছেন জীবনের সবটুকু আমি পান করে নেব, অর্থাৎ যতদিন আমার জীবন আছে ততদিন এই জীবন থেকে যতটা রং, যতটা রূপ, যতটা বর্ণ, গন্ধ এক্সট্র্যাক্ট করা যায়, আহরণ করা যায়, আমি সেটা করব। সেটা তিনি একদম শুরুতে কোনো রকম রাগঢাক না করে স্পষ্টত বলে দিচ্ছেন। I will drink life to the lees.
all times I have enjoyed greatly, have suffered greatly. যে আমি আমার সারা জীবনে প্রচুর আনন্দ উপভোগ করেছি, আবার প্রচুর ভোগান্তিও আমার জীবনে এসেছে। I have enjoyed greatly, suffered greatly, both with those that loved me and alone on shore, and when through scudding drifts the rainy Hyades vexed the dim sea. ইউলিসিস বলছেন যে আমি আমার এই গোটা জীবনে এখনো অবধি জীবনে যেটুকু দেখেছি তাতে যেমন প্রচুর আনন্দ করেছি তেমনি প্রচুর বিপদের মুখেও পড়েছি, এবং সেই আনন্দ এবং বিপদ দুই তরফেই আমার সঙ্গী ছিল আমার কিছু বিশ্বস্ত বন্ধু। এই লাইনটাই বলছেন যে both with those that loved me and alone on shore, and when through scudding drifts the rainy Hyades vexed the dim sea. আমি আমার বন্ধুদের নিয়ে, সেটা হতে পারে যখন আমরা জার্নি শেষ করে এসেছি অনশোর, তখন যেমন তাদের নিয়ে আমি আমাদের জীবনের এই যে সাকসেস, অজানাকে দেখা, এই জীবনের যে চূড়ান্ত রোম্যান্টিসিজম, অ্যাডভেঞ্চার, সেইটাকে যেমন আমি চাক্ষুষ করেছি, তেমনি আবার মাঝ সমুদ্রে যখন ঝড় উঠেছে, আমাদের জাহাজ টালমাটাল, সেই যে বিপদ, সামনে মৃত্যু দাঁড়িয়ে আছে, সেই বিপদের সামনেও, সেই বিপদকেও আমি আমার সমমনস্ক যে বন্ধু তাদের সঙ্গে সেই বিপদের সম্মুখীনও হয়েছি। অর্থাৎ জীবনটা এই চার দেওয়ালের মধ্যে ফুরিয়ে ফেলার জন্য ইউলিসিস পৃথিবীতে আসেননি। তার জীবনের উদ্দেশ্য একেবারে আলাদা, যেটার সঙ্গে আমাদের এই যে আটপৌরে জীবনের যে মধ্যবিত্ততা তার কোনো মিল নেই। এই থ্রু স্কাডিং ড্রিফটস দ্য রেনি হায়ারেস, এই ফ্রেজ দুটো খুব গুরুত্বপূর্ণ, একটু বলে দিই, মানে পরীক্ষার পারপাসে খুব গুরুত্বপূর্ণ। স্কাডিং ড্রিফটস মানে হলো যে ক্লাউডস হুইচ আর ড্রিভেন বাই উইন্ড, যেটা আমাদের এখানে আমাদের এই বাংলায় শরৎকালে যেটা দেখা যায় যে একটা নীল আকাশ, সাদা মেঘ হাওয়ায় ভেসে যাচ্ছে। সো দ্যাট ইজ নোন অ্যাজ স্কাডিং ড্রিফটস। And rainy Hyades, that is Hyades is basically a constellation of stars which is usually followed by rain, মানে আকাশের একটা তারার একটা গুচ্ছ যেটা সাধারণত বৃষ্টির একটা ইঙ্গিত দেয় বা মাঝ সমুদ্রের ঝড়ের ইঙ্গিত দেয়। এই ফ্রেজগুলো পরীক্ষার পারপাসে খুব ইম্পর্টেন্ট আর কি। এনিওয়ে, দ্যাট ভেক্স দ্য ডিম সি, মানে মৃদু সমুদ্র, শান্ত সমুদ্র যখন উত্তাল হয়ে উঠেছে, সেই যে জীবন, সেই জীবনের যে ভয়াবহতা, সেটাও আমি আমার বন্ধুদের সঙ্গে চাক্ষুষ করেছি। I am become a name. Very important line. This is a question of becoming. It's a question of becoming. I am become a name. আমি নিজে একটা নাম হয়ে উঠেছি। It's a kind of I think therefore I am, সেই cogito ergo sum যে দার্শনিক বক্তব্যটা আছে। ইউলিসিস বলছেন যে আই অ্যাম বিকাম আ নেম, আমি নিজে একটা নাম হয়ে উঠেছি। ফর অলওয়েজ রোমিং উইথ আ হাংরি হার্ট, আমি সব জায়গায় ঘুরে বেড়েছি উইথ দিস হাঙ্গার। কিসের হাঙ্গার? দ্য হাঙ্গার টু নো দ্য আননোন, টু সি দ্য আনসিন। যা কিছু দেখা হয়নি, যা কিছু জানা হয়নি, সেই সমস্ত অদেখা, সেই সমস্ত অজানাকে দেখা এবং জানার জন্য যে খিদে। যতবার আমি এই ইউলিসিসটা পড়ি, আমার কবি কাজী নজরুল ইসলামের যে বিখ্যাত কবিতাটি, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, এই কবিতার যে লাইনগুলো রয়েছে সেটা ভীষণভাবে মনে পড়ে যায়। মানে এই যে আমাদের তো এভাবে সাধারণত পড়ানো হয় না আনফর্চুনেটলি, যদি একটু ইন্টারটেক্সচুয়াল রেফারেন্স দিয়ে পড়ানো যায়, যে একটা ইংরেজি সাহিত্য সাথে থিম্যাটিক্যালি অন্য কোনো ভাষার, নট নেসেসারিলি সেটা বাংলাই হতে হবে, সেটা হতে পারে অন্য কোনো ভাষার সাহিত্য, তার কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে কিনা, অ্যাটলিস্ট যদি চেষ্টা করা যায়, যদি দেখা যায় যে কোনো মিল আছে, সেভাবে যদি পড়ানো যায়, এই ইন্টারটেক্সচুয়াল রেফারেন্স দিয়ে যদি আমরা সাহিত্যটা পড়তে পারি, তাহলে আমাদের বোঝার জায়গাটা আরও বেশি পরিষ্কার হয় আর কি। যাই হোক, তো এই ইউলিসিসের সঙ্গে নজরুল ইসলামের এই কবিতাটির সাংঘাতিক মিল রয়েছে। তিনি বলছেন যে আই অ্যাম বিকাম আ নেম ফর অলওয়েজ রোমিং উইথ আ হাংরি হার্ট, আমি সব জায়গায় ঘুরে বেরিয়েছি এই একটা
ক্ষুধার্ত হৃদয় নিয়ে, এই অজানাকে জানার যে খিদে, সেই যে হাঙ্গার। মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নো, আমি বহু কিছু দেখেছি এবং জেনেছি। কি দেখেছি? সিটিজ অফ মেন, বিভিন্ন অজানা শহরের মানুষ, অ্যান্ড ম্যানার্স, তারা কিভাবে তাদের দেশ শাসন করে, তাদের প্রথা কি, তাদের জীবন ধারণের উপায় কি, সেগুলো জেনেছি। ক্লাইমেটস, আবহাওয়া জেনেছি। কাউন্সিলস, গভর্নমেন্টস, সেখানকার শাসন পদ্ধতি, সেখানে অটোক্রেসি নাকি সেখানে ডেমোক্রেসি নাকি মনার্কি, অর্থাৎ বিভিন্ন দেশের যে বিভিন্ন গভর্নমেন্ট, সেখানকার শাসন ব্যবস্থা কেমন, সেখানকার মানুষগুলো কেমন আছে, এই সমস্তটা আমি দেখেছি। ইউলিসিস বলছেন, আই এম লাকি দ্যাট আই কুড উইটনেস দিস ভাস্ট রেঞ্জ অফ প্যারাফার্নালিয়া অফ হিউম্যান ক্যানভাস। এই যে এত রকম মানুষের জীবনের যে ক্যানভাস, সেটা আমি দেখেছি। দ্যাট ইজ ওয়াই ইউলিসিস কনসিডার্স হিমসেলফ টু বি ভেরি লাকি। Myself not least, but honored them all. Myself not least. তিনি বলছেন যে wherever I went, I was highly respected. People gave me respect. মানে আমি যেখানেই গেছি মানুষের কাছ থেকে ভালোবাসা এবং সম্মান পেয়েছি। Myself not least, যেটা বললাম, but honored of them all, and drunk delight of battle with my peers, far on the ringing plains of windy Troy. So Ulysses is referring to the Trojan War. তিনি বলছেন, আমি যুদ্ধ দেখেছি, যুদ্ধের যে ভয়াবহতা সেটা দেখেছি, আবার যুদ্ধের যে বিজয় উল্লাস সেটাও দেখেছি, এবং সব ক্ষেত্রেই আমার জীবনের সেই সমস্ত বিশ্বস্ত বন্ধুরা ছিল যাদের সাহায্য বা যাদেরকে পাশে নিয়ে আমি সেই অজানাকে দেখেছি, সেই অচেনাকে চিনেছি, যেটা আমাদের জানার এবং চেনার বৃত্তের সবসময় বাইরে থেকে যায়। তার পরের লাইনটা ভেরি ইম্পর্টেন্ট, আই অ্যাম আ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেট। এই লাইনটা বলতে গেলে প্রচুর তত্ত্বের কথা চলে আসে। এই লাইনটার কথা বলতে গেলে আলথুজারের কনসেপ্ট চলে আসে। এই কথাটা বলতে গেলে আমাদের নেচার ভার্সেস নার্চার, সেই যে ধারণা, তার কথা চলে আসে। এই যে কথাটার মধ্যে তিনি বলছেন যে আই অ্যাম আ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেট, মানে আমি যা কিছু দেখেছি সেই সমস্ত কিছুরই আমি একটা অংশ হয়ে গেছি। ইউলিসিস বলছেন যে আমি যেখানে যেখানে গেছি সেই প্রত্যেকটি জায়গার একটি করে অংশ যেন আমি হয়ে গেছি। যেখানে যে জায়গাগুলোতে আমি ভ্রমণ করেছি সেখানকার কিছু না কিছু আমি নিয়ে এসেছি, এবং সেই প্রত্যেকটি জায়গায় আমার অস্তিত্বের কিছু কিছু অংশ যেন রয়ে গেছে। সো আই অ্যাম আ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেট, yet all experience is an arch wherethrough gleams that untraveled world whose margin fades. বলছেন যে এই যে এত রকম এক্সপিরিয়েন্স আমি পেয়েছি, still my hunger has not been satisfied, because I know, Ulysses বলছেন, I know that there are so many things to be explored again. যে আমি জানি যে আরো অনেক কিছু আছে যেটা এখনো আমাদের মানে আমার দেখা বাকি, যেটা এখনো এক্সপ্লোর করা হয়নি। So Ulysses is basically saying that each encounter has actually increased his hunger, his appetite. মানে প্রত্যেকটা নতুন দৃশ্য তার ভিতরের অজানাকে জানার যে খিদে সেটাকে আরো বাড়িয়ে দিয়েছে। এমন হয়নি যে কখনো তার মনে হচ্ছে ওকে ইটস ইনাফ নাও আই ক্যান রিটায়ার, নো, তার একবারও মনে হয়নি যে এবার আমি অবসর নিতে পারি। এই অবসর নেওয়ার ভাবনা তার মনে কখনোই আসেনি। ফর এভার অ্যান্ড ফর এভার ওয়েন আই মুভ। সো এই তিনটে লাইন আমি আরেকবার বলে দিচ্ছি, মিনিংটা আর বলছি না। তিনি বলছেন যে আই অ্যাম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেট, yet all experience is an arch wherethrough gleams that untraveled world whose margin fades, forever and forever when I move. মানে আমি যখনই কোথাও গেছি তার অংশ হয়ে গেছি, এবং এই প্রত্যেকটি জায়গার যে ভ্রমণ অভিজ্ঞতা
সেটা আমার ভিতরের উৎসাহকে আরো বাড়িয়ে দিয়েছে, আমার ইনকুইজিটিভনেসকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে। হাউ ডাল ইট ইজ টু পজ, থেমে যাওয়া কি অর্থহীন। ইউলিসিস বলছেন, আমি থেমে যাওয়াকে ঘৃণা করি। আই হেট দিস আইডিয়া অফ পজিং, আই হেট দিস আইডিয়া অফ রিটায়ারিং। যে থেমে যাওয়াটা কি অদ্ভুত, থেমে যাওয়াটা কি ঘৃণাদায়ক। হাউ ডাল ইট ইজ টু পজ, টু মেক অ্যান এন্ড। যতক্ষণ না জীবন শেষ হচ্ছে, ইউলিসিসের বক্তব্যের মূল মন্ত্র হচ্ছে, যতক্ষণ না জীবন শেষ হচ্ছে ততক্ষণ আমি শেষ হব না বা আমি থামবো না। অর্থাৎ ইউলিসিস বলতে চাইছে যে আই উইল এন্ড অনলি হোয়েন ডেথ উইল কাম, তার আগে আমি থামবো না। হাউ ডাল ইট ইজ টু পজ, টু মেক অ্যান এন্ড, টু রাস্ট আনবার্নিশড। এখানে একটা ইমেজারি রয়েছে যে একটা তলোয়ার যার কাজ হচ্ছে লড়াই করা, সে যদি থেমে যায় তাহলে তাতে মরচে ধরে যায় যে কোনো কিছু। আমাদের ভাবনার যে অভ্যাস, শুরুতে যে কথাটা বলেছিলাম যে সাহিত্যের বহু লাইন আমরা কোটেশন হিসেবে ব্যবহার করি, এই ভাবনার কথা বলতে গেলে ঋত্বিক কুমার ঘটকের একটা বক্তব্য একেবারে চর্বিত চর্বণের মতো করে আমরা ব্যবহার করে যাই যে ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো। এই যে কথাটা, এই যে ভাবনা করার যে অভ্যেস, আমরা যদি এই ভাবনা করার অভ্যেসটা থামিয়ে দিই, একসময় দেখবো যে আমরা কিছুই আর ভাবতে পারছি না। তার মানে থেমে যাওয়াটা বড্ড কষ্টদায়ক। থেমে যাওয়া মানেই একটা স্ট্যাগনেন্সি। এবং ইউলিসিস বলছে আই নেভার সাফার ফ্রম সেলফ কমপ্লাসেন্সি। আত্মসন্তুষ্টিতে ভুগে আমি এই স্ট্যাগনেন্ট জীবনটাকে আপন করতে পারবো না। তাই বলছেন, হাউ ডাল ইট ইজ টু পজ, টু মেক অ্যান এন্ড, টু রাস্ট আনবার্নিশড, নট টু শাইন ইন ইউজ। যে আমি একটা তলোয়ার যদি ব্যবহার না করা হয় তাহলে তার ধর্ম নষ্ট হয়ে যায়। তলোয়ারের ধর্ম কি? তার শার্পনেস, সেটা নষ্ট হয়ে যায়। ইউলিসিস বলছেন যে আমার ধর্ম পৃথিবীটাকে দেখা, এই রাজা হয়ে রাজত্ব করা, প্রজা পালন করা, দেশ শাসন করা, এইটা আমার কাজ নয়। তিনি এটা বারবার বলার চেষ্টা করছেন। অ্যাজ দো টু ব্রিথ ওয়ার লাইফ, মানে বেঁচে থাকার ধর্ম যেমন নিঃশ্বাস নেওয়া, বেঁচে থাকার চিহ্ন যেমন নিঃশ্বাস নেওয়া, ইউলিসিসের কাছে বেঁচে থাকার অর্থ হচ্ছে সারা পৃথিবী ঘুরে বেড়ানো, সেই অজানার উদ্দেশ্যে পাড়ি দেওয়া। অ্যাজ দো টু ব্রিথ ওয়ার লাইফ, তারপর বলছেন লাইফ পাইলড অন লাইফ, ওয়ার অল টু লিটল অ্যান্ড অফ ওয়ান টু মি লিটল রিমেইনস। লাইফ পাইলড অন লাইফ, মানে আমি এই যে একটা জীবন পেয়েছি, এরকম যদি আরো অনেকগুলো জীবন পাই, সেই সবকটা জীবনকে যদি অ্যাডিশন করা হয়, সবকটা জীবনের অভিজ্ঞতাকে যদি একসাথে জুড়ে দেওয়া হয়, ইউলিসিস বলছেন তাহলেও সবটা জানা হবে না। মানে এই পৃথিবীতে অচেনা অজানা এত কিছু আছে যে ইউলিসিস বলছেন যে আমি একটা গোটা জীবন যেটা পেয়েছি, এরকম মাল্টিপল জীবন যদি একসাথে জুড়ে দিই, তাহলেও পৃথিবীর সবটা জানা হবে না। এ ব্যাপারে ইউলিসিস একেবারে নিশ্চিত। We're all too little, and of one to me little remains. বলছেন এবং আমার জীবনের অনেকটাই চলে গেছে আর সামান্য একটু বাকি আছে। মানে একটা জীবন তো প্রথমত নয়, সাফিসিয়েন্ট নয়, তার উপরে আবার ইউলিসিস বলছে যে আমার জীবনের অনেকটাই চলে গেছে, খুব সামান্য একটু পড়ে আছে। But every hour is saved. So that shows the spirit of Ulysses. তিনি বলছেন যে আমার জীবনের খুব সামান্য বেঁচে আছে, বাট এভরি আওয়ার ইজ সেভড। এই জীবনের যেটুকু বেঁচে আছে সেই প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ঘন্টা আমি বাঁচিয়ে রেখেছি। কেন? আগামীর জন্য। আমি আবার বাড়ি থেকে বেরোবো তার জন্য, সেই স্পিরিটটাকে বাঁচিয়ে রাখার জন্য। সো ইউলিসিস বলছে এভরি আওয়ার ইজ সেভড। তার পরের লাইন, ফ্রম দ্যাট ইটারনাল সাইলেন্স, মৃত্যু যেটা ইটারনাল সাইলেন্স, সেই ইটারনাল সাইলেন্স থেকে আমি আমার জীবনের বাকি সময়ের প্রত্যেকটা ঘন্টা বাঁচিয়ে রেখেছি বা বাঁচিয়ে রাখতে চাই।
সামথিং মোর, আ ব্রিঙ্গার অফ নিউ থিংস। জীবনের মুহূর্তগুলো খুব মিস্টিরিয়াস, যে কোনো সময় একটা নতুন কোনো অভিজ্ঞতা জীবনে হতে পারে। এবং ইউলিসিস বলছেন, আই এম লিভিং ফর দ্যাট, আই এম ওয়েটিং ফর দ্যাট, আই এম সেভিং এভরি সিঙ্গেল আওয়ার অফ মাই রিমেনিং লাইফ ফর দ্যাট। And while it were for some 3 suns to store and hold myself, and this grey spirit yearning in desire, বলছে জীবনের বাকি অংশটা বা বাকি সময়টা 4 দেওয়ালের মধ্যে পৌঁছে মরার কোনো লাভ নেই। যখন আমি দেখতে পাচ্ছি সামনে সমুদ্রের ঢেউ ফুলে ফেটে উঠছে, দূরের জাহাজগুলো ভাসছে, তখন দ্যাট ওয়ার্কস ইন মি লাইক ম্যাডনেস। আমার ভিতরে একটা পাগলামি কাজ করছে, আমি বুঝতে পারছি যে আমাকে বেরোতেই হবে। That is the spirit of Ulysses. And this grey spirit yearning in desire to follow knowledge like a sinking star. Follow knowledge, জ্ঞান। এই জ্ঞানের কোনো সীমা নেই, মানে জ্ঞান, মানুষের যে জ্ঞান ভাণ্ডার, নলেজ, তার যে ইনসাইটফুল যে ব্লিস যেটাকে আমরা বলি, ইন্ট্রোস্পেকশন, সেটার কোনো লিমিটেশন নেই। তাই ইউলিসিস বলছেন যে টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার। আমি ওই জীবনের শেষ মুহূর্তটা অবধি সিঙ্কিং স্টার, একটা তারা, যে তারা নিভে যাওয়ার আগে, ফুরিয়ে যাওয়ার আগেও তার শেষ আলোটুকু দিয়ে যায়। ইউলিসিস বলছেন আমিও নিভে যাওয়ার আগে আমার জীবনের যেটুকু আলো আছে সেই আলোটুকু দিয়ে এই সবটাকে দেখতে চাই, এই পৃথিবীটাকে দেখতে চাই। টু ফলো নলেজ like a sinking star beyond the utmost bound of human thought. আমাদের মানুষের গড়পড়তা ভাবনা যত দূর অবধি যেতে পারে তারপরেও আরো কিছু আছে। বিশেষ করে আমি আই নো দ্যাট দেয়ার ইজ সামথিং বিয়ন্ড দ্যাট লিমিট, এবং আমি সেই বিয়ন্ডে থাকা, আমাদের সীমানার বাইরে থাকা জিনিসগুলোকেও জানতে চাই, কারণ দ্যাট ইজ দ্য পারপাস অফ মাই লাইফ। এবার ইউলিসিস তার ছেলের সাথে আমাদের পরিচয় ঘটাচ্ছেন। দিস ইজ মাই সান, মাইন ওন টেলিম্যাকাস, সরি, দিস ইজ মাই সান, মাইন ওন টেলিম্যাকাস। সো নাও ইউলিসিস ইজ ইন্ট্রোডিউসিং আস টু হিজ সান, যার নাম হচ্ছে টেলিম্যাকাস। টু হুম আই লিভ দ্য সেপ্টার অ্যান্ড দ্য আইন। বলছে আমি আমার ছেলের উপর সমস্ত এই রাজ্য শাসনের রাজ্যপাঠ দিয়ে দিয়েছি, দিয়ে আমি নিশ্চিন্ত। কেন? বলছেন ওয়েল লাভড অফ মি, আমি আমার ছেলেকে খুব ভালোবাসি। ডিসার্নিং টু ফুলফিল দিস লেবার, বলছে যে কাজটা আমার ওপর চাপানো হয়েছিল, এই যে রাজত্ব, রাজা হয়ে রাজত্ব, আমি এই দায়িত্বটা আমার ছেলের ওপর দিয়ে দিয়েছি। এবং আমার ছেলে এই ব্যাপারে খুব পটু, সে একদম ডিটারমাইন্ড যে খুব মন দিয়ে সে এই কাজটা করবে। বাই স্লো প্রুডেন্স, মারাত্মক লাইন ইউলিসিসের, এবং এই লাইন দুটো আই ডোন্ট নো কেন এতটা ইম্পর্টেন্স দেওয়া হয় না লাইনটার উপর, সাংঘাতিক কিছু লাইন রয়েছে এখানে। একবার বলি, বাই স্লো প্রুডেন্স টু মেক মাইল্ড আ রাগেড পিপল। বলছে আমার ছেলে জানে কিভাবে প্রতিবাদের মুখগুলোকে আস্তে আস্তে থামিয়ে দিতে হয়। রাগেড পিপল মানে যে লোকগুলো ঠিক বসে আনা যাচ্ছে না, যে লোকগুলোর বা যে প্রজাদের মেরুদণ্ড এখনো পর্যন্ত ভেঙে দেওয়া যায়নি, যাদের মগজ ধোলাই, সেই হীরক রাজার দেশের মনে পড়ে যাচ্ছে, সত্যজিৎ রায়ের সাংঘাতিক একটা সিনেমা, মোটেও বাচ্চাদের সিনেমা নয়, ভীষণ পলিটিক্যাল সিনেমা। তো যে মানুষগুলোর মগজ ধোলাই এখনো করা হয়নি, যাদের মধ্যে প্রতিবাদের ভাষা এখনো আছে, ইউলিসিস বলছেন আমার ছেলে জানে সেই রাগেড পিপল, সেই প্রতিবাদের স্পৃহা থাকা মানুষগুলোকে কি করে আস্তে আস্তে দমিয়ে দেওয়া যায়। কেন বলছি এই কথাটা খুব ইম্পর্টেন্ট? বিকজ দিস লাইন ইজ আ টেক্সট অ্যাজ ফার অ্যাজ দ্য কনসেপ্ট অফ পাওয়ার ইজ কনসার্ন। কিভাবে স্টেট অ্যাপারেটাস, আলথুজারিয়ান যে কনসেপ্ট, বা আমরা যদি গ্রামশির হেজেমনির কনসেপ্ট নিয়ে ভাবি, যে কিভাবে স্টেট অ্যাপারেটাসগুলো পাওয়ার স্ট্রাকচার নিয়ে খেলা করে, কিভাবে আমাদেরকে শিখিয়ে দেওয়া হয় যে হাউ টু ফলো দ্য হুইমস অ্যান্ড হুইমসিক্যালিটিস অফ স্টেট, সেই ইঙ্গিতটা এখানে রয়েছে যে যদি তুমি রাজা হতে চাও
তাহলে তোমাকে শিখতে হবে কি করে প্রজাদেরকে চুপ করিয়ে দিতে হয়। ইউলিসিস বলছেন আমার ছেলে এটা খুব ভালো পারে। অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ, ওই সফট ডিগ্রিজ মানে মৃদু বল প্রয়োগ করে আর কি, সাবডিউ দেম টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড। বলছে আমার ছেলে জানে কি করে কতটা বল প্রয়োগ করে এই দেশের প্রজাগুলোকে নিজের ইচ্ছা মতো কাজে লাগানো যায়, অর্থাৎ তাদেরকে এক্সপ্লয়েট করা যায়। দ্য টিপিক্যাল হায়ারার্কাল স্ট্রাকচার, টিপিক্যাল কনস্ট্রাক্ট বিটুইন মাস্টার অ্যান্ড স্লেভ, প্রভু আর চাকরের ভিতরে যে সম্পর্কটা থাকে, যে সম্পর্ক স্টেট ফলো করে, সেই সম্পর্কের কথা এখানে বলা হচ্ছে। এবং খুব শ্রুডলি টেনিসন এখানে স্টেটকে ক্রিটিক করছেন, দ্য কনসেপ্ট অফ স্টেট, দ্য কনসেপ্ট অফ পাওয়ার, সেইটাকে তিনি ক্রিটিক করছেন এই 3-4টে লাইনের মধ্যে দিয়ে। মোস্ট ব্লেমলেস ইজ হি, তিনি বলছেন আমার ছেলে খুব ভালো, তার কোনো দোষ নেই। সেন্টার্ড ইন দ্য স্ফিয়ার অফ কমন ডিউটিস, সে তার এই যে তার যে প্রতিদিনকার তার যে ডিউটি, কমন ডিউটিস, মানে যে ডিউটিগুলো পালন করা আমাদের কাছে অ্যাম্বিশন, মানে মধ্যবিত্ততা যে ডিউটিসগুলোকে পালন করা নিজেদের অ্যাম্বিশন বলে মনে করে, ইউলিসিস বলছেন আমার ছেলে সে ব্যাপারে একেবারে পটু, সে তার কাজগুলো মন দিয়ে করছে। ডিসেন্ট নট টু ফেইল, সে তার কর্তব্য থেকে কখনো চ্যুত হয় না। ইন অফিসেস অফ টেন্ডারনেস অ্যান্ড পে মিট অ্যাডোরেশন টু মাই হাউস হোল্ড গডস, বলছে সে শুধুমাত্র যে মন দিয়ে রাজ্য শাসন করছে তাই নয়, আমার বাড়িতে যে আমার পূজনীয় যে ঈশ্বর রয়েছেন সেই ঈশ্বরের পুজো আমার ছেলে করে। ওয়েন আই এম গান, মানে যখন আমি মাঝে মধ্যে বেরিয়ে পড়ি তখন এই পুরো শাসন কার্যটা আমার ছেলের উপর গিয়ে পড়ে এবং সে বেশ খুশি, এই কাজটা সে খুব খুশি মনে করে। হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, আই মাইন, সে তার কাজ করে, আমি আমার কাজ করি। মানে আমার ছেলের কাজ প্রজা পালন করা, আর আমার কাজ অচেনার উদ্দেশ্যে, অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়া। দেয়ার লাইজ দ্য পোর্ট, ওই দেখো দূরে দূরে আমি আমার বন্দর, জাহাজের বন্দর দেখতে পাচ্ছি। দ্য ভেসেল পাফস হার সেল, ভেসেল সেটা যেন ফুলে উঠছে। দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সিজ, ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্রের অন্ধকার, অজানার অন্ধকার, যে অন্ধকার আমাকে হাতছানি দিয়ে ডাকছে। মাই ম্যারিনার্স, আমার সঙ্গী যে নাবিক, যাদের সঙ্গে আমি এতগুলো বছর ঘুরে বেরিয়েছি। souls that have toiled and wrought and thought with me, সেই সমস্ত মানুষগুলো যারা আমার সঙ্গে আমার জীবনের সুখ দুঃখ ভাগ করে নিয়েছে, যারা আমার সঙ্গে আমার সমস্ত সাকসেস আর ফেলিয়ার্সগুলোকে ভাগ করে নিয়েছে, তাদের সঙ্গে আরো একবার বেরিয়ে পড়ার সময় এসছে। souls that have toiled and wrought and thought with me, that ever with a frolic welcome took, that ever with a frolic welcome took, that means frolic welcome took, this is another phrase which is very important as far as School Service Commission is concerned। মানে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে সাধারণত যে এই frolic welcome took ব্যাপারটা মানে কি, মানে হচ্ছে লাইট হার্টেড গ্রিটিং। মানে ইউলিসিস লাইনটার মধ্যে দিয়ে বলছেন যে that ever with a frolic welcome took the thunder and the sunshine and opposed free hearts, free foreheads, you and I are old। আমি পুরোটা একসাথে মিনিংটা বলছি, আমার বলতে সুবিধা হবে। সো এই ফ্রলিক ওয়েলকাম টু মানে যে কোনো কিছুকে খুব লাইট হার্টেড ওয়েতে নেওয়া, খুব বেশি সিরিয়াস না হয়ে যাওয়া। মানে ইউলিসিস বলছেন যে আমার সঙ্গের এই ম্যারিনার্সরা তারাও আমার মতো এতটাই সাহসী যে যে কোনো বিপদ যা কিছু আসুক না কেন তারা বেশ লাইট হার্টেডলি, খুব স্পিরিটেড ওয়েতে জীবনটাকে দেখে। এই কথাটা ইউলিসিস বলছেন। ইউ অ্যান্ড আই আর ওল্ড, আমরা সবাই বুড়ো হয়ে যাচ্ছি। উই আর এজিং, উই আর গ্রোয়িং আপ। ওল্ড এজ হ্যাভ ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টয়েল, বলছেন আমরা বুড়ো হয়ে যাচ্ছি, স্টিল আমাদের সেই ইউথফুল সেই সাহস, সেই যৌবনের যে ভিগার বা কৈশোরের যে স্পিরিট সেটা হয়তো নেই, কিন্তু আমাদের ভিতরটা মরে যায়নি।
আমাদের বয়স হচ্ছে ঠিকই, কিন্তু আমাদের ভিতরটা এখনো ফুরিয়ে যায়নি, আমরা এখনো বেঁচে আছি এবং আমরা আমাদের ইচ্ছে শক্তিটাকে বাঁচিয়ে রেখেছি। দ্যাট ইজ হোয়াট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডেথ ক্লোজেস অল, মৃত্যু তো সব সমস্যার সমাধান, প্যানাশিয়া, সব যন্ত্রণার মুক্তি হচ্ছে মৃত্যুতে। ডেথ ক্লোজেস অল বাট সামথিং আর দ্য এন্ড, দ্যাট মিনস সামথিং ইজ দেয়ার বিফোর দ্য এন্ড। ইউলিসিস বলছে যে মৃত্যু তো সব কিছু শেষ করে দেবে, দ্যার ইজ নো ডাউট ইন দ্যাট, কিন্তু মৃত্যুর আগে কিছু কাজ এখনো করে যাওয়া বাকি, কিছু লক্ষ্য এখনো পূরণ হওয়া বাকি। সাম ওয়ার্ক অফ নোবেল নোট মে ইয়েট বি ডান, বলছে কিছু কাজ এখনো করে যাওয়া যেতে পারে, এখনো আমরা চেষ্টা করতে পারি কিছু কাজ করে যাওয়ার। নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস, অর্থাৎ নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস, এই লাইনটা ইজ আ বিউটিফুল এক্সাম্পল অফ হিউম্যানিজম। বলছেন যে মানুষ যেভাবে একসময় অজানা শক্তির বিরুদ্ধে লড়াই করার সাহস পেয়েছিল, হতে পারে সেই অজানা শক্তি ঈশ্বর, আমাদের মধ্যেও কোথাও একটা সেই সাহস রয়ে গেছে এখনো অবধি। এটা ঠিক যে আমরা বুড়ো হয়ে যাচ্ছি, আমাদের বয়স হয়ে গেছে, উই আর এজড পিপল, জীবন থেকে মূল্যবান বেশ কিছু সময় চলে গেছে, কিন্তু এখনো আমাদের মধ্যে ওই লড়াই করার সাহসটা বেঁচে রয়েছে। Some work of noble note may yet be done, not unbecoming men that strove with gods. The lights begin to twinkle from the rocks. The দুর্দান্ত ইমেজেরি। The lights begin to twinkle from the rocks. ওই দূরে দেখতে পাচ্ছি, ইউলিসিস বলছে দূরে ওই পাহাড়ের পিছন থেকে আলোগুলো যেন মিটমিট করে জ্বলছে, একটা কিছু ইঙ্গিত দিচ্ছে আমাদের। The long day wanes, দিন ফুরিয়ে আসছে বন্ধুরা, মানে জীবনের আলো ফুরিয়ে আসছে। The slow moon climbs, চাঁদ এবার ধীরে ধীরে উঠছে, মানে জীবনে আলো কমে ছায়া বাড়ছে, মৃত্যুর দিকে এগোচ্ছি আমরা। The deep moans round with many voices, চারিদিকে কান পাতলে ইউলিসিস বলছে I could hear the sound of the murmur of the seas, সমুদ্রের যে শব্দ সেটা শুনতে পাচ্ছি। এবং আর একটা মিনিংও আছে, মন শব্দের মধ্যে একটা পেইন, একটা মেলানকলির ইঙ্গিত রয়েছে। ইউলিসিস বলছেন প্রবাবলি ইউলিসিস বলতে চাইছেন যে কান পাতলেই এখন মৃত্যুর খবরও ভেসে আসে। মানে আমি একদিকে যেমন সমুদ্রের গর্জন শুনছি, এর আরেকটা ইন্টারপ্রিটেশন হলো কান পাতলেই কিন্তু এখন মৃত্যুর খবরও ভেসে আসে, কারণ এখন সেই সময় যখন জীবন থিতিয়ে পড়ে, মৃত্যু এসে আগলে রাখে আমাদের, বা মৃত্যু এসে জড়িয়ে ধরে আমাদের। কাম মাই ফ্রেন্ডস, এসো বন্ধুরা, ইট ইজ নট টু লেট টু সিক আ নিউয়ার ওয়ার্ল্ড, খুব বেশি দেরি এখনো হয়নি, চাইলে এখনো আমরা এই পৃথিবীর অজানাকে খুঁজে পেতে পারি। চলো বন্ধুরা বেরিয়ে পড়ি। পুশ অফ অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার, স্মাইট মিনস স্ট্রাইক উইথ ওর্স, চলো নৌকোর যে বৈঠা যেটাকে আমরা বলি, চলো দাঁড় নিয়ে বেরিয়ে পড়ি আমরা। দ্য সাউন্ডিং ফারোজ ফর মাই পারপাস হোল্ডস টু সেল বিয়ন্ড দ্য সানসেট অ্যান্ড দ্য বাথস অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স আনটিল আই ডাই। বলছে আমার উদ্দেশ্য জীবনের ওই সূর্যাস্ত যেখানে হচ্ছে, হরাইজন যেখানে দেখতে পাচ্ছি সূর্য যেন জলের মধ্যে ডুবে যাচ্ছে, ওই হরাইজনকেও পারলে ছাড়িয়ে যাওয়া। মানে ইউলিসিস knows no boundary at all. Ulysses doesn't know how to keep any limit at all. So Ulysses is limitless. So Ulysses believes that nothing is impregnable to him. মানে তার কাছে পৃথিবীর কোনো কিছুই অজানা থাকা উচিত নয়, এটা ইউলিসিস বিশ্বাস করে। তাই বলছে যে মাই পারপাস ইজ টু গো বিয়ন্ড দ্যাট হরাইজন, আমার উদ্দেশ্য ওই দূরে যে সমুদ্রের যে হরাইজন দেখতে পাচ্ছি, টু গো বিয়ন্ড দ্যাট, সেটাকেও ছাপিয়ে যাওয়া, সেটাকে পেরিয়ে যাওয়া আমার জীবনের উদ্দেশ্য। অ্যান্ড দ্য বাথস অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স আনটিল আই ডাই, ওই পশ্চিমে দূরে যে ওয়েস্টার্ন স্টার্সগুলো বা ওয়েস্টার্ন ঘাটসগুলো রয়েছে, সেইখানে আমি যেতে চাই মৃত্যুর আগে।
ইট মে বি দ্যাট দ্য গালফস উইল ওয়াশ আস ডাউন, হতে পারে আর হয়তো বাড়ি ফিরলাম না, ঢেউতে ভেসে গেলাম। ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস, আবার হতেও পারে যে আমাদের উদ্দেশ্য পূরণ হয়েছে। আমরা মিথোলজিক্যাল গল্পে যে জায়গাগুলোর নাম পড়েছি বা ভূগোলে যে জায়গাগুলোকে আমরা দেখেছি, ইউলিসিস বলছে হতে পারে সেই অজানা কোনো আইল্যান্ডে পৌঁছে গেলাম, অজানা কোনো পাহাড় দেখতে পারলাম। অর্থাৎ ইউলিসিস বলছেন যে চান্সেস আর 50-50, উই কুড গেট ড্রাউন্ড অর ওয়াশড অ্যাওয়ে, এটা হতে পারে। আবার এমনও হতে পারে যে উই কুড ডিসকভার সামথিং নিউ, সামথিং আনসিন, এটাও হতে পারে। অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলিস, শুরুতে যে আমি মিথোলজিক্যাল রেফারেন্সের কথা বলছিলাম, যেটা টেনিসনের একটা প্রবণতা তার কবিতার মধ্যে মিথোলজিক্যাল বিলিভসগুলোকে নিয়ে আসা, এইটা হচ্ছে তার একটা এক্সাম্পল, যে অ্যাকিলিসের কথা বলছেন। অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলিস হুম উই নিউ, হতে পারে হয়তো এভাবেই অজানার উদ্দেশ্যে বেরিয়ে একদিন আমরা অ্যাকিলিসকে দেখতে পাবো। দো মাচ ইজ টেকেন মাচ অ্যাবাইডস, বলছেন যদিও জীবন থেকে অনেকটা চলে গেছে কিন্তু অনেক কিছু এখনো রয়ে গেছে, চাইলে উই ক্যান ইউটিলাইজ ইট, অ্যান্ড ইউলিসিস ইজ ভেরি মাচ হেলবেন্ট অন ইউটিলাইজিং ইট। তিনি জানেন যে তার জীবন থেকে অনেক কিছু চলে গেছে কিন্তু জীবনে অনেক কিছু রয়েছেও, তাই ইউলিসিস বলছেন যে এখনো বেরিয়ে পড়লে অনেক কিছু করা যেতে পারে। তাই বন্ধুরা থেমে থেকো না। And though we are not now that strength which in old days moved earth and heaven, so Ulysses is clearly saying যে সেই যে শক্তি যৌবনের বা কৈশোরের, সেই শক্তি, যে শক্তি দিয়ে আমরা আকাশ পাতাল সব এক করে দিতাম, সেই শক্তি এখন আমাদের নেই, এটা সত্যি। কিন্তু that which we are, কিন্তু এখনো আমরা যেমন তেমনই, এবং যেটুকু আছে সেটুকু নিয়েই আমরা বেরিয়ে পড়তে চাই। যেটুকু আমাদের শক্তি আছে সেই শক্তিটুকু নিয়েই আমরা বেরিয়ে পড়ব। ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, চলো আমাদের এই যে কালেকটিভ হিরোইজম, এর উপর ভর করে চলো সবাই আমরা একসাথে বেরিয়ে পড়ি। ইউলিসিস তার বন্ধু ম্যারিনার্স তাদেরকে একবার ডাকছেন যে চলো আরেকবার বেরিয়ে পড়ি, এই মধ্যবিত্ততা, চার দেওয়াল, জমা খরচের হিসেব, এই সমস্ত কিছু বন্ধ রেখে চলো বেরিয়ে পড়ি অজানার উদ্দেশ্যে, যেখানে বিপদ আছে কিন্তু কোনো পঙ্কিলতা নেই, কোনো জটিলতা নেই, এবং সেই বিপদকে একবার পার করতে পারলে সেই যে সাকসেস রয়েছে, সেই যে সাফল্যের স্বাদ রয়েছে, তার যে স্যাটিসফ্যাকশন রয়েছে, দ্যাট ইজ আনম্যাচড, তার কোনো তুলনা হয় না। One equal temper of heroic hearts, made weak by time and fate, but strong in will, সময় এবং ভাগ্য, আমাদের যে ভবিতব্য, সেই সময় এবং ভবিতব্য তার সঙ্গে আমরা পেরে উঠবো না, ফলে আমাদের জীবনের অনেকটা অংশ চলে গেছে, আমরা দুর্বল হয়ে পড়েছি, কিন্তু বাট স্ট্রং ইন উইল, ইচ্ছে শক্তি, সেটা আমাদের রয়ে গেছে। কিসের ইচ্ছে শক্তি? এই যে লাস্ট লাইন, যেটা অজস্রবার, কোটি কোটি বার পৃথিবীতে কোটেশন হিসেবে ইউজ করা হয়েছে, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড। কিসের ইচ্ছে শক্তি? চেষ্টা করা, অন্বেষণ করা, খুঁজে বের করা, এবং কোনোভাবেই বশ্যতা স্বীকার না করা, হার না মানা। আরেকবার বলি, আমার ভীষণ প্রিয় লাইন এটা, খুব খুব ইনফ্লুয়েন্সিং একটা লাইন। টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড। চেষ্টা করে যাওয়া, অন্বেষণ করা, কিছু খোঁজা, এবং কোনো অবস্থাতেই হেরে না যাওয়া, এইটা হচ্ছে ইউলিসিস বলছেন আমার জীবনের উদ্দেশ্য। এবং চলো এই উদ্দেশ্যকে ভর করে আমরা সকলে বেরিয়ে পড়ি অজানার উদ্দেশ্যে। আমাদের এই কবিতার আলোচনা আজকে এই অবধিই থাকছে। আবারও একটা কথা বলি, এর আগের দিন যেটা বলেছিলাম, যে যারা এই কবিতাটি স্কুল সার্ভিস কমিশনের সিলেবাসও আছে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে নতুন সিলেবাস ক্লাস 11-12-এর,
সেখানেও এই কবিতাটি আছে। এবং যারা স্কুল সার্ভিস কমিশন দিচ্ছেন, তার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলি যে আশা করি আমার কবিতাটা যতটা সম্ভব এই ইউটিউবের মাধ্যমে যতটা সম্ভব আমার লিমিটেড রিসোর্সেসের মধ্যে থেকে আমি চেষ্টা করলাম বোঝানোর। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না। এবং পরীক্ষার পারপাসে বিভিন্ন ফ্রেজগুলো খুব ভালো করে একটু খুঁটিয়ে পড়তে হবে, যেহেতু সেই ফ্রেজগুলো দিয়ে প্রশ্নগুলো আসে। আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন, কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমাকে পার্সোনালি মেসেজও করতে পারেন। আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকলে সেটা জানাবেন অবশ্যই। এবং যদি মনে হয় যে আমার এই একাডেমিক কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগছে, তাহলে আমাকে একটু সাপোর্ট করবেন। ভালো থাকবেন সকলে। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার অন্য কোনো একটি টেক্সট নিয়ে। থ্যাংক ইউ।